দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের গুরুত্বপূর্ণ খবর একই সঙ্গে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ করার চেষ্টা করি আমাদের আয়োজনের মধ্য দিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ নারী বিষয়ক সংস্কারে কি নারীর মুক্তি বিষয়ে আমরা কথা বলতে চাই। আজকের আয়োজন আমাদের সঙ্গে চারজন গুরুত্বপূর্ণ অতিথি আছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে আমাদের সঙ্গে আছেন আমার ডান পাশে আছেন ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব। তার পাশে আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একেবারে ডান পাশে আছেন মাওলানা আহমদ আলী কাশেমি, সিনিয়র নায়েবে আমির হেফাজতুল ইসলাম। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন আনিকা তাহসিনা, যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আনিকা তাহসিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরু করতে চাই মাওলানা আহমদ আলী কাশেমি। আজকে হেফাজতুল ইসলামের সমাবেশ ছিল এবং সেখান থেকে এর আগে থেকে আসলে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বা প্রস্তাবনা নিয়ে সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। মূল বিষয়গুলো, আপত্তির জায়গাগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই মাওলানা আহমদ আলী কাশেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী বিষয়ক সংস্কার কমিশন ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে তারা প্রধান উপদেষ্টার কাছে তারা একটা প্রতিবেদন দিয়েছে। আমরা যতটুকু দেখেছি তারা এই প্রতিবেদন তৈরি করতে বেশ খানিকটা সময় নিয়েছেন, 40টা মিটিং করেছেন এবং এটা মিটিং দেখাইছেন, বৈঠক 40টা বৈঠক আর প্রায় 30টা পরামর্শ সভা। তো আমি তো মনে করি যথেষ্ট একটা সময় নেওয়া একটা কমিশন তারা তৈরি করেছেন। জনসমক্ষে যখন এটা আমরা প্রকাশ হওয়ার পরে আমরা এটা দেখতে পেয়েছি। এক নম্বর কথা হলো হেফাজতে ইসলাম বলেন আর আমরা যারা মানে দ্বীনি সংগঠনের সাথে জড়িত, যেগুলো ধর্মীয় সংগঠন বলেন, আমরা নারীরা কোনোদিনই আমাদের প্রতিপক্ষ না। নারী পুরুষ সে সমন্বয়ই তো আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করছেন। হযরত আদম যখন আসছেন সাথে সাথে হযরত হাওয়া আলাইহিস সালাম আসছেন। সুতরাং নারী পুরুষের বৈষম্য এটা আমাদের কোনো কাম্য না এবং নারী তার অধিকার যাতে ফিরে পায় এবং পুরুষের অধিকার যাতে ফিরে পায়, সবাই যাতে সবার যে ক্ষেত্র, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো যে নারী জাতি এবং পুরুষ জাতিকে আমাদের কর্মক্ষেত্র বা দায় দায়িত্ব যেটাই বলেন এগুলোর ব্যাপারে আল্লাহ পাক ভিন্নতা দিয়েছেন। আমাদের দেহের গঠন আমরা নারী এবং পুরুষের আল্লাহ পাক এক করেন নাই, তাই না? নারীদেরকে অশ্রদ্ধা অসম্মান করার কোনো, এই জগতে হযরত আদমের পরে যত মানুষ পৃথিবীতে আসছে কেউ কি বলতে পারবো যে আমি মাতৃগর্ভ মা ছাড়া আমি পৃথিবীতে আসতে পারছি? মা এবং বাবা উভয়ের প্রয়োজন কিন্তু আছে। তবে আমরা যেটা করি যে আমাদের বিশ্বাস যে আল্লাহ পাক আমাদেরকে যেই নির্দেশ যেগুলো দিয়েছেন সেগুলা আমাদের অবশ্য পালনীয়। কোনো নির্দেশ কেউ পালন না করলে সেটার বিরোধিতা করাটা কিন্তু জঘন্য ধরনের অপরাধ। এই রিপোর্টে কি এমন আছে যে কারণে এটা নিয়ে আমি বলছি, আমি কথাটা এইটাই, আপনি যেটা বলতেছেন যে এই রিপোর্টে কি আছে, যে এই রিপোর্ট তো অনেক লম্বা। জি, দু একটা কথা যেগুলো আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকা বা আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বলেছি যে ওনারা যে নারীদের অধিকারের ব্যাপারে কথা বলতে গিয়ে বলছেন যে অভিন্ন পারিবারিক আইন, এটা একটা কথা তাদের আছে, অভিন্ন পারিবারিক আইন। তো পারিবারিক আইন বলতে ওনারা বুঝাইছেন যেটা বিবাহ, তালাক, তারপরে ভরণ পোষণ, সন্তানের দায়িত্ব গ্রহণ ইত্যাদি, এটা অভিন্ন আইন যেটা ওনারা বলছেন। অভিন্ন বলতে আমরা যেটা বুঝছি যে একজন সে যে ধর্মেরই হোক তার একই আইন, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদের সবারই একই আইনে তারা চলবে। কিন্তু এইটা তো হতে পারে না। মুসলমানদের জন্য একটা ভিন্ন আইন, তাদের বিবাহটা কিভাবে হবে,
দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা করবে, তালাক যদি কোনো সময় এমন একটা পরিস্থিতি আসে যে বিবাহ বিচ্ছেদের প্রয়োজন হতে পারে, সেইটা কিভাবে হবে, বরণ পোষণটা এইগুলা কিন্তু মুসলিম পারিবারিক আইন হিসাবে কিন্তু এটা আমাদের দেশে এখন আপাতত বিদ্যমান আছে। তো ওনারা যেটা চাইছেন এবং ওনারা এটা বলছেন যে ধর্মীয় কারণে বিভিন্ন ধরনের কারণে যে নারীদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এক নম্বর কথা এখানে আমরা এটা যে ধর্ম নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে এটা আমরা মানতে পারি না। আরেকটা কথা যেটা তারা করছেন যে মিরাস বন্টন, যেটা একজন মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তিটা কিভাবে বন্টন হবে, এটা ধর্মীয় বিধিবিধান এখানে দেওয়া আছে। ধর্ম আপনাকে বলছে মেয়ে কতটুক পাবে, ছেলে কতটুক পাবে, হ্যাঁ, এগুলা কিভাবে বন্টন করা হবে, এটার একটা নীতি এখানে আছে। সুতরাং এইগুলার দ্বারাতে যদি বৈষম্য মনে করা হয়, তাহলে আমরা মনে করি যে এই বৈষম্যটা তৈরি করছে আল্লাহ। কারণ তাদের কথা যে ধর্মে যদি কারো বৈষম্য তৈরি, এটা হচ্ছে যে ধরেন মানে ছেলে মেয়ে শেষ করি, তারপরে আপনার ধর্ম বৈষম্য তৈরি করে নাই। ধর্ম যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য, যে যা পাবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই ধর্ম সেভাবে ভাগ করছে। এখন যদি ওনারা এই জায়গায় হাত দেন যে এইটাকে আমরা খুদাই বিধানটা এটা আমরা মানব না, হ্যাঁ, আমাদের মানে সরকারের কাছে ওনারা প্রতিবেদন পেশ করলেন যে আমাদের বন্টন যে ছেলে 4 টাকা থাকলে 2 টাকা ছেলে পাবে, 2 টাকা মেয়ে পাবে, এইভাবে ভাগ করে দিয়ে দিবে। কিন্তু শরীয়ত যেভাবে বন্টন করছে বিবাহ শাদীর এখানে বিধিবিধান, এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত ব্যাপার। সুতরাং আমরা প্রশ্ন শুধু এই জায়গাগুলোর মধ্যেই যে শরীয়ত কর্তৃক যে সমস্ত বিবাহ মীমাংসিত ব্যাপার, সেগুলা যদি বৈষম্যর তালিকায় আপনারা নিয়ে আসেন, তাহলে তো ধর্মের উপরে হস্তক্ষেপ করা হয়, তাই না? তৃতীয় আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় আপত্তিকর করা হয়েছে যে এদেশে আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের দেশীয় আইনে দর্শন যেমন নাকি এটা অপরাধ এবং অবৈধ যৌনাচার এগুলা অপরাধ হিসাবে গণ্য করা হয়, অথচ ওনারা বলছেন যে যারা যৌনকর্মী, হ্যাঁ, যৌনকর্মীদেরকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা তো আমরা মনে করি যৌন কর্ম, এটাকে আমরা তো উৎসাহিত করার কোনো সুযোগ নাই, এটাকে নিরুৎসাহিত করা, এবং যৌনকর্মী হিসাবে যদি সমাজে কেউ থাকে তাদেরকে মানে মানে স্বাভাবিক সমাজে ফিরে আনার জন্য যা করা দরকার রাষ্ট্র এবং সমাজ সেটা করবে। সুতরাং তাদেরকে ওই কাজের মধ্যে রাইখা ওই কাজের একটা মর্যাদা দেয়া, তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করা, এইটা তো কোনো কাজ হইতে পারে না। এইটা তো আমরা মনে করি যে নারীদের উপরে একটা লজ্জাস্কর ব্যাপার এবং নারীদের জন্য এটা আরো একটা অপমানকর ব্যাপার হিসাবে আমরা মনে করি। অনেক ধন্যবাদ স্যার। তুষার, আপনি তো নিশ্চয়ই পুরো রিপোর্টটা আসলে জানেন, আপত্তির জায়গাগুলো হেফাজতে ইসলাম যে বিষয়গুলো নিয়ে আপত্তি তুলছে, আপনারা কি আসলে সেই বিষয়ে একমত কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার দুজন সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নারী কমিশনের রিপোর্টটা আমরাও পর্যালোচনা করছি, আমাদের নারী উইং তারা এটা দেখছে। পাশাপাশি আমি যেহেতু সংস্কার কমিটি আমাদের সেটার সাথে আছি, সেটার তরফ থেকেও আমরা এটা নিয়ে এক ধরনের পর্যালোচনামূলক অবস্থায় আছি। পুরোপুরি এখনও আমরা সমস্ত ব্যাপারে পরিষ্কার অবস্থান নিতে পেরেছি তা বলা যাবে না, এটা আমাদের একটু সময় লাগবে, কারণ অনেক ডিটেইল অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে। এখানে প্রথম নীতিগত ব্যাপারটা বলি, আমরা কিন্তু মানে নারী পুরুষ সকলের যে নাগরিক যে অধিকার, এই ব্যাপারে আমাদের কোনো যদি কিন্তু প্রশ্ন নাই। প্রত্যেক মানুষ একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের যে সমস্ত অধিকার, নিরাপত্তা, জনপরিসরে গেলে এই সমস্ত বিষয়ে নাগরিক পার্টি সবসময়ই বলেছে। বরং আমরা যেমন বলেছি যে 100 জন যে নির্বাচিত হয়ে আসবেন, আমরা কিন্তু এটার পক্ষ নিয়েছি একমাত্র পার্টি হিসেবে। কিন্তু এই কমিশনের কতগুলো মানে প্রস্তাবের বিষয়ে আপত্তি উঠেছে। এখন কমিশন আমরা কিন্তু দেখবেন আপনি অন্যান্য কমিশনেরও অনেক বিষয়ে অনেকের আপত্তি আছে, এটা থাকবেই। একইভাবে নারী কমিশনের কোনো একটা বিশেষ বিষয়ে যদি কারোর আপত্তি থাকে, কেউ যদি কোনো আপত্তি ওঠায় এবং সেটা যদি সে একটা যৌক্তিক কারণ দেখায় যে এই কারণে এটা হবে না, এর মানে কিন্তু এই না যে সে নারী বিরোধী অবস্থান নিয়েছে, অন্তত আমরা এইভাবে দেখি না। যেমন ধরুন এখানে যৌনকর্মীদের যে প্রসঙ্গটা এসেছে, যৌনকর্মী বাংলাদেশের পৃথিবীর কোথাও এটা এখনও একটা লিগ্যাল পেশা না, এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে এটা দেখা যে এই দুর্ভাগা মেয়েরা বা নারীরা কেন এই ধরনের পেশায় আসছে। ঠিক আছে, কেউ শখ করে এই পেশায় আসে আমি এটা মনে করি না। তাহলে আমাদের কাজ হচ্ছে এই পেশা থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে, সমাজে তাকে পুনর্বাসন করতে হবে এবং একটা সম্মানজনক পেশায় তাদেরকে মানে জায়গা দিতে হবে। এই পেশার পেছনে কিন্তু আপনি দেখবেন যে হয় জোর করে কিংবা ম্যানিপুলেট করে কিংবা ব্ল্যাকমেইল করে মানে বল প্রয়োগ করে নানাভাবে এই পেশায় আনা হয়। এর সাথে নারী পাচারের সম্পর্ক আছে।
ফলে আমি মনে করি যে এটা একেবারেই যৌক্তিক হয় নাই যে যৌনকর্মীদেরকে শ্রমিক মর্যাদা দেওয়ার ব্যাপারে, বরং তাদেরকে এখান থেকে বের করে আনার একটা প্রস্তাব তারা দিতে পারতেন। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর ব্যাপার হচ্ছে সম্পত্তি আইনের ক্ষেত্রে বা অভিন্ন পারিবারিক আইনের ক্ষেত্রে তারা যেটা বলেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ায় কিন্তু ইউনিভার্সাল সিভিল কোড যেটাকে বলা হয়, এই ইউনিভার্সাল সিভিল কোড বা এই যে অভিন্ন বিধান সকল ধর্মের মানুষের জন্য, এটার বিরোধিতা কিন্তু সেকুলার প্রগতিশীল মহল থেকেই সবচেয়ে বেশি হয়। এর কারণ হচ্ছে যে তাদের যুক্তিটা হলো যে এর মধ্য দিয়ে যারা বিভিন্ন পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী বা বিভিন্ন ধর্মের বা বিশ্বাসের মানুষ আছে তাদেরকে আসলে আপনি জোর করে তাদেরকে অধিকার হরণ করছেন বা মানে তাদের সাথে বৈষম্য করছেন। বরং যেটা তারা বলে থাকেন, আমি মনে করি আমাদের দেশের বাস্তবতাতে এটা অনেক দূর পর্যন্ত অ্যাপ্লিকেবল হবে, যে প্রত্যেকটা বিশেষত ধর্মীয় জনগোষ্ঠীরই কিছু কিছু বিধান আছে, তার কিছু কিছু সংস্কার হয়েছে। আমাদের এখানে যেমন ধরুন পারিবারিক আইন, যেটা মুসলিম পারিবারিক আইন 1961 সাল, এটা কিন্তু ইতিমধ্যেই যে বিদ্যমান যে শরিয়া আইন ছিল তার কিছুটা আপডেটেড ভার্সন, ঠিক আছে। সেখানে আপনি দেখবেন যে আসলে মানে সম্পত্তির অধিকার নাতি পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল, এবং নাতির ক্ষেত্রে আপনি ছেলে কি মেয়ে সেটা দেখা হয় নাই, ছেলে হোক বা মেয়ে হোক বাবার দিক থেকে হলে আপনি নাতি পর্যন্ত সম্পত্তির ভাগটা পাওয়া যাবে। এবং চাইলে একজন ব্যক্তি হেবা বলতে একটা কনসেপ্ট আছে ইসলামে, নিশ্চয়ই উনি আরো ভালো বলতে পারবেন। সেই হেবার ব্যাপারটা হচ্ছে যে চাইলে আপনি দান করতে পারবেন, এবং সেখানে এই হেবার মধ্য দিয়ে নারী পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার একটা বিধান এখানে করা আছে। এটা যারা ধর্ম বিষয়ে আরো যারা বিশেষজ্ঞ তারা আর ভালো বলতে পারবেন। মধ্যে কথাটা হচ্ছে এই কমিশনের কিংবা তারা ধর্ম নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন, এটা তাদের খেয়াল রাখা উচিত ছিল। আমরা কিন্তু কোনো কালচারাল ওয়ারে লিপ্ত হতে চাইনি। আমরা চেয়েছি যে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের সত্যিকার অর্থে তাদের নাগরিক অধিকারটা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে প্র্যাকটিক্যাল টাস্ক। তারা ধর্মগ্রন্থ সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন যেটার সাথে সবাই একমত হবে না এবং যেটা নিয়ে আসলে বিতর্ক করা সম্ভব। সুতরাং তাদের উচিত ছিল না যে সাংস্কৃতিক এবং দার্শনিক যে সমস্ত বিতর্ক আছে সেগুলোতে ঢোকা তাদের উচিত ছিল না। কমিশন কিছু প্র্যাকটিক্যাল, দেখবেন এই যে সংবিধান সংস্কার কমিশন, তারা কিন্তু কোনো ফিলোসফিক্যাল তর্কে ঢোকে নাই সংবিধান নিয়ে। তারা আমাদের সংবিধানের কিছু সমস্যা ধরে সেইটার কিছু সমাধান করেছে, মানে সমাধান প্রস্তাব করেছে, সেটার সাথে আপনি একমত বা দ্বিমত যে কোনো একটা কিছু হতে পারেন। সুতরাং এই কমিশনের ক্ষেত্রে আমাদের আপত্তি হচ্ছে দুটো। আমরা প্রথমত হচ্ছে আমরা মনে করি যে নারীদের অধিকারের ক্ষেত্রে কিছু প্রস্তাব তারা করেছেন যেগুলো ভালো, যেমন জনপরিসরে নারীর নিরাপত্তা, তারপর হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে নারীর মানে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, তারপর হচ্ছে তাদের সামাজিক পর্যায়ে যে সমস্ত নিপীড়নের মুখে নারীরা পড়ে সেটার দিক থেকে তাদেরকে প্রোটেকশন কি ব্যবস্থা হচ্ছে। যে এই যে ধরেন নারী পুরুষ সম্পত্তির সমান ভাগ, সেই জায়গায় আপনি আপত্তি না, নারী পুরুষ আমাদের বক্তব্যটা হচ্ছে যে এই যে এখন যে মুসলিম পারিবারিক আইন আছে সেখানে নারীদেরকে সম্পত্তির যেভাবে বন্টন করা হয়েছে এটাই নিশ্চিত করাটাই হচ্ছে প্রথম কাজ হওয়া উচিত। এটাই তো নিশ্চিত হয় না, এটাই নানা কারণে তারা পায় না, সামাজিক এবং পারিবারিক অনেকগুলো কারণে তারা পায় না। ওইটা নিশ্চিত করার একেবারে আইনি সুরক্ষা তাদেরকে দেওয়া উচিত ছিল। মানে সম্পত্তি সমান ভাগের ক্ষেত্রে যে আপত্তিগুলো বিভিন্ন সময় তোলা হয়েছে সেগুলো আরো গভীরভাবে তারা পর্যালোচনা বা আমলে নিতে পারতেন, এবং এখানে অন্তর্ভুক্তিমূলক হয় নাই আমি মনে করি কমিশনটা। তারা বাংলাদেশের সকল সেকশনের নারীদেরকে প্রতিনিধিত্ব করেন এটা কেউই বলবে না, এবং তারা আসলে কতটা অংশীজনের সাথে কথাবার্তা বলেছেন কিনা সে ব্যাপারে কিন্তু আমরা জানি না। এই ব্যাপারগুলোতে আমাদের প্রশ্ন আছে, কিন্তু এর মানে এই না যে আমরা বলেছি আমাদের দিক থেকে প্রস্তাব করেছি যে নারী কমিশন যে রিপোর্ট করেছে তারা, এখন আমাদের একটা সেন্সিবল কাজ হবে যে তাদের রিপোর্টের উপর একটা রিভিউ কমিটি হোক, সেটা অন্তর্ভুক্তিমূলক হোক, সেখানে সবার আপত্তিগুলো নিয়েই তারা রিভিউ করুক। ইসলামপন্থীদের কি আপত্তি, অন্যান্যদের সব আপত্তি কিন্তু শুধু ইসলামপন্থীদের না, অনেকেরই আপত্তি আছে, সেই আপত্তিগুলো নিয়ে তারা কাজ করুক এবং আরো বেটার একটা নীতি সুপারিশ করুক, তাহলেই কিন্তু এই টেনশন যেটা এখন তৈরি হয়েছে সেটা আসলে মিট আপ করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আনিকা তাহসিনা, একটু তার কাছ থেকে শুনতে চাই। আনিকা তাহসিনা, শুনতে পাচ্ছেন আপনি? আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। যে বিষয় দুটি মূলত একটি বিষয়, একটি হচ্ছে যে যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বলা হয়েছে, পেশা হিসেবে স্বীকৃতি দেয়, একই সঙ্গে পারিবারিক যে সম্পত্তি সেই সম্পত্তি নারী পুরুষ সমান ভাগে ভাগ করার প্রস্তাব ছিল। সব মিলিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। প্রথমত পতিতাবৃত্তি বা যৌন পেশা নিয়ে যদি কথা বলি, আমাদের শুধু আমাদের দেশ না, ইউএসএ, রাশিয়া কিংবা চায়নার মতো দেশে এখন পর্যন্ত কিন্তু পতিতাবৃত্তিকে লিগালাইজ করা বা এটাকে সহজভাবে সমাজে আইনি ভাবে স্বীকৃতি দেওয়ার মতো ঘটনা ঘটছে না। বরং এই বড় বড় কান্ট্রিগুলো হয় এই পেশাটাকে ব্যান করছে কিংবা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। এখন আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই, পতিতাবৃত্তির পেছনে কিছু গল্প থাকে নারীদের। আপনি যদি যৌনকর্মীদের ইন্টারভিউ শুনেন, তাদেরকে হয়তো ধরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে, কিংবা তাদেরকে হয়তো জোর জবরদস্তিমূলক কোনো উপায়ে এখানে নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা ট্রাফিকিং বলতে পারি। তাদেরকে
সব ধরনের ফিজিক্যাল এন্ড মেন্টাল হার্ম করে মানে একটা বড় পোর্শনকে এই পতিতাবৃত্তি পেশায় আনা হয়েছে এবং তাদেরকে আস্তে আস্তে এটার সাথে অ্যাডজাস্ট করে এই পেশাকে নিজের পেশা হিসেবে গ্রহণ করতে বাধ্য করা হয়। তো এই জায়গা থেকে যখন আমরা পতিতাবৃত্তির মতো একটি পেশাকে যদি আইনিভাবে স্বীকৃতি দেই, এটা আমাদের সোশ্যাল রিয়েলিটিতে কি বৈষম্যমূলক কি না এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। এই জায়গা থেকে আমার কথা হলো যে পতিতাবৃত্তি কিংবা এই ধরনের পেশাকে লিগালাইজ না করে সমাজে তুষার ভাই যেটা বলেছেন যে এই নারীরা যাতে সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তারা যাতে সমাজে পুনর্বাসিত হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। আরেকটি বিষয় যদি বলি যে এইচআইভি, আপনারা যদি দেখেন যৌনকর্মীদের মাধ্যমে অনেক এইচআইভি ছড়িয়ে যায়, অনেক দেশে এর প্রেসিডেন্ট আমরা দেখছি। তো ব্রথেল গুলোতে ড্রাগ অ্যাবিউজ হচ্ছে, এইচআইভির পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো মানে সোশ্যাল রিয়েলিটিতে কাউন্ট করতে হবে। আমাদের নতুন জেনারেশন আসছে এবং তাদেরকে আমরা সমাজে কিভাবে একটি নতুন সুন্দর বাংলাদেশ দিতে পারি সেই প্রশ্নে তো এই সামাজিক অপরাধগুলোকে বিবেচনা করা উচিত। এরপরে যদি ইনহেরিটেন্স বা প্রপার্টি রাইট নিয়ে আমি কথা বলি, যে নারী কমিশন একটা ইউনিফর্ম কোড আনতে বলেছে, যেটা এখন পর্যন্ত তারা অপশনাল বলেছেন, যেটা অপশনাল এখন পর্যন্ত। কিন্তু একটা দেশে একটা ল আসলে কিসের বেসিসে ইমপ্লিমেন্টেড হবে বা এনফোর্সড হবে? এই দেশের একটা মেজরিটি পিপল হচ্ছে মুসলিম, যারা এই কোরআনিক আইনে নিজেরা অভ্যস্ত। অলরেডি আমাদের হিস্ট্রিতে আমরা এই সাকসেশন লতেই অ্যাডাপ্ট করে নিয়েছি, আমাদের পরিবারতন্ত্রের মধ্যে এই সাকসেশন লটাই আছে। তো এখানে একটা ইউনিফর্ম কোড যখন আনা হবে, এই আইন কি পরিবারতন্ত্রের যে কাঠামোটা আছে, যে পিসটা আছে, যে শান্তি সম্প্রীতি আছে, এটাকে কি ভঙ্গুর করে দিবে কিনা এই প্রশ্নটা আমার থাকলো। আর আমাদের মানে সোশ্যাল রিয়েলিটিতে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখি না যে নারীরা ইউনিফর্ম পরছে, রাস্তায় নেমে আন্দোলন করছে। অন্তর্ভুক্তিমূলক যে প্রশ্নটা তুষার ভাই করেছেন অলরেডি, আমরা কিন্তু দেখি না যে নারীরা ইউনিফর্ম পরছে, আন্দোলন করছে বা এটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে। নারীরাই চাচ্ছে যে তাদের জন্য একটা ইউনিফর্ম কোড হোক, এটা কিন্তু দেখছি না। তো আমার মতে সাকসেশন ল এর যে প্রস্তাবনাটা এখন যে বাস্তবতার মধ্যে আছে, মানে এখন যে নিয়ম আছে, একই সঙ্গে যে পারিবারিক সম্পত্তি নিষ্পত্তির যে বিষয়টা আছে, সেই রিয়েলিটি ঠিক আছে। এই যে প্রস্তাবনা যেটি তারা করছে সেটি আসলে মানে বেশিরভাগ নারীর কিংবা বেশিরভাগ মানুষের মতের প্রতিনিধিত্ব করে না। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে নিশ্চয়ই আবারও। ফয়েজ আহমেদ, এই যে আলোচনা সমালোচনা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে, এটি নিয়ে আসলে সরকার কি ভাবছে, অন্তর্বর্তী সরকার? জি, আপনাকে ধন্যবাদ। সহ-আলোচকদের শুভেচ্ছা, দর্শকদের শুভেচ্ছা। জি, দেখুন, প্রথমে এখানে একটা বিষয় যেটা সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সরকার 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পরপরই, যে আপনাকে যদি আমি একটু পিছনে নিয়ে যাই, তাহলে জুলাই আগস্টের যেই গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের সময় যদি আমরা দেয়ালের যে লিখন সেটা যদি পড়তে পারি, তাহলে মানুষের একটা বড় দাবি ছিল সমাজের নানান ক্ষেত্রে সংস্কার। এই সংস্কারগুলি আসলে কিভাবে করতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, কী ধরনের সংস্কার প্রয়োজন, এই সংক্রান্তে সরকার সব মিলিয়ে প্রায় 15টি কমিশন গঠন করেছে বিভিন্ন ক্ষেত্রে। এর মধ্যে একটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এখন প্রশ্ন হচ্ছে, এই সংস্কার কমিশনগুলির সঙ্গে সরকারের কাজ করার প্রক্রিয়াটা কি ছিল বা কিভাবে সরকার কাজ করছে সেটা একটু পরিষ্কার হওয়া জরুরি। সরকার একটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছে। এই সংস্কার কমিশনগুলিতে শুধুমাত্র সরকারের দিক থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যে দাপ্তরিক সহযোগিতা করার প্রয়োজন হয় সেই সহযোগিতা করেন। বাদ বাকি কাজ এই কমিশনগুলি স্বাধীনভাবে তাদের মতামত দেন, স্বাধীনভাবে তাদের যাদের সঙ্গে আলোচনা করা দরকার সেই আলোচনার পথ এবং পদ্ধতি নির্ধারণ করেন। তার আলোকে যে সমস্ত প্রাপ্ত তথ্য উপাত্ত, তার আলোকে যে প্রতিবেদন, সেই প্রতিবেদন এবং তাদের প্রয়োজনীয় রিকমেন্ডেশনসগুলি সরকারের কাছে জমা দেন। তো নারী সংস্কার কমিশনের ক্ষেত্রে তাই হয়েছে। সরকারের কাছে তারা এই নারী সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনটি একই সঙ্গে চলে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই কমিশনে, যেখানে তুষারের আলোচনায় সামান্য অংশ একটা আলোচনা এসেছে যে অন্য সংস্কার কমিশনগুলিও যেভাবে হচ্ছে, যে স্টেক হোল্ডাররা আলোচনাটা কোথায় করছেন, যে জাতীয় মতৈক্য কমিশনে, এক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই। এটা তো নিশ্চিতই যে নারী অধিকার বিষয়ে
আমাদের এখানে দীর্ঘদিন থেকে নানান ধরনের বিতর্ক কিন্তু আছে। সুতরাং এটা নিয়ে যখন কাজ হবে, এটা নিয়ে যখন কোনো প্রতিবেদন প্রকাশ্যে আসবে, সেটা নিয়ে কারো ভালো লাগা কারো ভালো না লাগা এই বিষয়গুলি থাকবেই। কিন্তু পসিবল যে সমস্ত জিনিস নিয়ে বিতর্ক হতে পারে, যে জিনিসগুলি নিয়ে বিতর্ক হচ্ছে ইনফ্যাক্ট, এগুলি নিয়ে যে বিতর্ক হতে পারে এই ধারণা সরকারের ছিলই। কিন্তু এই ধারণা থেকে বিতর্ককে শুধু থামানোর জন্য সরকার প্রতিবেদন প্রকাশের আগেই সেটাকে চাপা দিয়ে দিতে চায়নি। সরকারের কাছে মনে হয়েছে যেহেতু আমরা এই কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি, তারা স্বাধীনভাবে তাদের কাজ করেছে, এই তাদের প্রতিবেদন এখন প্রকাশ্যে আসার পর যে স্টেক হোল্ডাররা আছে তারা নিশ্চয়ই তাদের প্রতিক্রিয়া দেখাবে, তাদের এটা মত প্রকাশের জায়গা আছে, তাদের এটা নিয়ে আলোচনার জায়গা আছে। কিন্তু দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে আমরা বৃহত্তর কোনো আন্দোলন, বৃহত্তর কোনো প্রতিবাদের কথা কখন ভাবি? যখন আমার সেই বিষয় নিয়ে প্রতিবাদ করার কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম থাকে না। তো সংস্কার কমিশনগুলির যতগুলি প্রতিবেদন এখন পর্যন্ত এসেছে, সবগুলি কমিশনের প্রতিবেদন বিষয়ে সব স্টেক হোল্ডাররা তাদের অপিনিয়ন জানানোর জন্য সুনির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে গিয়ে তারা তাদের অপিনিয়ন জানাতে পারেন। এবং ভিন্ন যদি কোনো প্রস্তাবও থাকে যে এই প্রতিবেদনকে, যেটা তুষার আলোচনায় বলেছেন যে একটা রিভিউ বডি করা যেতে পারে, যেটা আরো ইনক্লুসিভনেস যেটাতে নিশ্চিত করার মধ্য দিয়ে সেটা রিভিউ হলে সেটা আরো ভালো হয়, এটা একটা ভালো প্রস্তাব। এই জিনিসগুলি আলোচনায় আসতে হবে, আলোচনায় আসবে। আলোচনায় কতগুলি বিষয় ঠিক এক পক্ষের মনে হবে যে এটা যৌক্তিক নয়, এটা করা উচিত নয়, আরেক পক্ষের মনে হবে এটা করতেই হবে। এই দুই পক্ষ থেকে এক ধরনের আলাপ আলোচনা বা নানান ধরনের প্রতিক্রিয়া দেখানোর মধ্য দিয়ে একটা অবস্থান নিশ্চিত হবে। সেই অবস্থান নিশ্চিত হয়ে যতটুকুতে মতৈক্য সৃষ্টি করা যায় ততটুকু বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এগিয়ে যাবে। আরেকটু আমি যদি আপনাকে একটু ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে আইনের বিষয়ে যেটা বলা হচ্ছে যে অভিন্ন আইন, এটা কিন্তু ওই প্রতিবেদনেই বলা হয়েছে এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না, এটা ঐচ্ছিক থাকবে। এটা আমি জাস্ট উল্লেখ করার জন্য বললাম। কিন্তু আমাদের সরকারের দিক থেকে যদি আমরা বলি যে নিশ্চয়ই জাতীয় মতৈক্য কমিশন এখন এই যে আজকে হেফাজতে ইসলাম সহ আলেম ওলামারা যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে প্রতিক্রিয়া হচ্ছে, এগুলিতে নিশ্চয়ই তাদের নজর আছে। এগুলি নিশ্চয়ই উপেক্ষা করে সবকিছু বাদ দিয়েই কোনো কিছু চাপিয়ে দেওয়া এখানে হওয়ার প্রবণতা নেই, সরকারের মধ্যে এই ধরনের কোনো প্রবণতা নেই, এই ধরনের কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা নিয়ে যেহেতু আলাপ আলোচনা হচ্ছে, জাতীয় মতৈক্য কমিশন এটা নিয়ে কি করে সেটা একটু দেখার বিষয় রয়েছে। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে, জনতন্ত্র গণতন্ত্র কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত। RICLSL জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাওলানা আহমদ আলী কাশেমি, আছেন স্যার তুষার ফয়েজ আহমেদ, একই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন আনিকাত হাসিনা। মাওলানা আহমদ আলী কাশেমি, আমি একটু জানতে চাই যে নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উস্কে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একটি বিবৃতি পাঠিয়েছে শুক্রবার দেশের 23 জন নারী অধিকার কর্মী, এবং তারা সেটি বলছে যে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে তারা আসলে চক্রান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে তারা বলছেন যে উদ্বেগের সঙ্গে তারা লক্ষ্য করছে শুধু নারী অধিকার প্রতিষ্ঠার বিষয় এলেই একদল যেন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঝাঁপিয়ে পড়ে, নারী অধিকার প্রতিষ্ঠিত হলে তাদের খুব অসুবিধা হবে কিনা, এ বিষয়ে একটু প্রতিক্রিয়া জানতে চাই। একই সঙ্গে হেফাজতে ইসলাম যে নারী সংস্কার কমিশন বাতিল চাই, সেটি একমাত্র সমাধান কিনা। ওই যে আপনি বললেন যে 10 জনে বিবৃতি দিছে, 23 জন নারী অধিকার, 23 জন না? জি জি। আসলে এদেশে একটা আছে যে ইসলামের বিরুদ্ধে যত বলতে পারে এরাই কিন্তু নারীবাদী হয়, মানে তাদের প্রতিপক্ষ যেন ইসলাম। আসলে এরা এখন দুশ্মন মনে করতেছে যারা ইসলামের পক্ষে কথা বলতেছে, নারীবাদীদের এই সমস্ত কুরুচি সম্পূর্ণ কথা এবং দিন ধর্ম ইসলামের বিরুদ্ধে কথাগুলা, তো এইটাকে তাদের পক্ষে বলতেই পারে। আমরা তো এই যে ডক্টর ইউনূস সাহেব যে কয়জন নারীবাদী দিয়া উনি যে কমিশনটা করছেন, এইটার উপরেই তো আমাদের যে এদের অতীত ইতিহাসটা একটু দেখলে যে ওরা কি ধরনের চলাফেরা করে, নারী ওরা কিভাবে চায়। দেখেন, একটাই এরা করছে যে কোনো নারীর মতের বিপরীত, বিবাহিত পুরুষ তার স্ত্রীর মতের বিপরীত যদি তার সাথে মিলন করে, এটাকে দর্শন হিসাবে গণ্য করা হবে। আচ্ছা বলেন, দর্শনের সাজা তো কীরকম? আমাদের দেশে দর্শন তো একটা মারাত্মক ব্যাপার, এটা সাজা মারাত্মক, যদিও আমাদের দেশীয় আইনেও তো এটা সাজা কম না। আবার এটার তো সাক্ষীও লাগবে ভাই,
যখন দর্শন সাব্যস্ত করবেন, তা তো স্বামী স্ত্রী এক ঘরে ছিল, এখানে তো তৃতীয় চতুর্থ কেউ ছিল না, কিভাবে প্রমাণ করবো যে আপনি বলছেন যে মতের অমতের হ্যাঁ না শারীরিক সম্পর্ক করা যাবে? হ্যাঁ মতের, হ্যাঁ মানে মানে এটা তাহলে গ্রাউন্ডটা কি হবে? মানে এটা কিভাবে হবে? এই সমস্ত কথা, এই মানে স্ত্রীর অমত থাকলেও স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে পারবে না, এটা বললো। আপনার কি মত, এই জায়গাটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, এই জায়গাটা কেমন হওয়া উচিত? আমার মত তো পরে যে এটা তো দর্শন হবে কিনা এটা বলে, অবশ্যই একজন মহিলার তার শারীরিক চাহিদা না থাকতে পারে অথবা অসুস্থ থাকতে পারে, তার মতের তো মূল্যায়ন করা উচিত, শরীয়ত তো তার মতের কিন্তু এটা এই জন্য দর্শনের মামলা হবে তার বিরুদ্ধে, এটা হইতে পারে। এইগুলা তা এখন বিবৃতি তো তাদের পক্ষে, তাসলিমা নাসরিনের পক্ষে বিবৃতি দেয় না এই দেশের কিছু মানুষ। তাসলিমা নাসরিন যে নির্বাসিত এখন ভারতে আছে, তার পক্ষে তো বিবৃতি দাতাদের অবস্থা না, তো বিবৃতি দেওয়ার লোক তো এদের কাছে এইরকম লোকই আছে। এবং আমাদের দেশে এখনো ধর্ম কর্ম ইসলাম, এই যে আপনি একজন বোনকে নিয়ে আসলেন আনিকা, জি জি, সেও তো এটার পক্ষে, তাদের এই প্রতিবেদনের পক্ষে বলে নাই, এই যৌনকর্মীদেরকে করার পক্ষে এভাবে বলে নাই, তো সেও তো ভিন্ন আমাদের মতোই বলছে, সেও তো একজন নারী। এরকম নারীর সংখ্যা দেশে হাজারো আছে। তারাই বৈঠকগুলা কোথায় করলো? 30টা বৈঠক, 40টা বৈঠক, আর পরামর্শ সভা কাদেরকে নিয়ে করছে? এই দেশে তো অনেক নারী আছে যারা সুস্থ চিন্তা ভাবনা করে এবং ধর্মীয় মূল্যবোধে তারা বিশ্বাসী আছে। তো যদি তোমাদের করতে হয় যে সংখ্যাগরিষ্ঠ নারীদের মতামতটা তোমরা নিতা, সংখ্যাগরিষ্ঠ নারীদের মতামত এখানে অবশ্যই প্রতিফলিত হয়নি। আরেকটা কথা হলো, যেটাই হোক সংখ্যাগরিষ্ঠ নারীও যদি ধর্মের বিপক্ষে বলে, তাহলে এটাকে ন্যায্য হিসাবে ধরার কোনো সুযোগ নেই না। কিন্তু যেটি হচ্ছে যে যেটি মানে কমিশন বাতিলের কথা যেটি বলা হচ্ছে, মানে আলটিমেটলি তো এক হচ্ছে এদের কার্যকারিতা শেষ, আর 2 নম্বর হচ্ছে যে এটি তো সবার ঐক্যমতের ভিত্তিতে হবে। এখন ঐক্যমত কমিশনের মাধ্যমে দেশের নাগরিক তারা সবার সমাবেশে বাতিল চাইতে পারে, এটা বাতিল চাওয়াটা তো অন্যায় কিছু না। আমার এটা পছন্দ হয় নাই, আমার মতামত পেশ করতে পারবো না, দেশের আলেম উলামারা এটা বাতিল চাচ্ছে, এবং সরকারে এটা 1-2 জন মানুষের চাচ্ছে মনে হয়। এটা হেফাজতে ইসলামের আজকের যে সমাবেশ দেখলেন, সেটার মধ্যে 4টা দাবির উপরে সমাবেশ করা হয়েছে, এর মধ্যে এটাও একটা। সুতরাং এতগুলা মানুষের দাবি উপেক্ষা করিয়া অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি তো হইল জনগণ, জনগণের যে সাপোর্ট, সে তো কোনো নির্বাচিত সরকার না, তাকে সাপোর্ট দিচ্ছে, জনগণ সাপোর্ট দিচ্ছে এবং ওনাকে কাজ করার সুযোগ দিচ্ছে। আমরা মনে করি উনি যোগ্য মানুষ, উনি কাজ করতে পারবেন, চিন্তা করবেন। সুতরাং এটা চাইতেই পারে। এরা যে মারাত্মক যে কথাগুলো তারা রিপোর্টে করছে, সুতরাং দেশের নাগরিক তারা সবার সমাবেশের মাধ্যমে তাদের মত ব্যক্ত করতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার। স্যার, যে মানে বিবৃতি এসেছে সেটার আমি একটু লাইন পড়ি। সেটা হচ্ছে যে এই নারীরা মনে করে, যারা বিবৃতি দিয়েছে, যে নারীকে হেয় প্রতিপন্ন করছে এই প্রতিবেদনের যারা বিরুদ্ধে কথা বলছে চক্রান্ত হিসেবে তারা দেখছে। একই সঙ্গে নারীর প্রতি যে আজন্ম ঘৃণা, হিংস্রতা ও নিপীড়নের মনোভাব পালন করে সেটি স্পষ্ট হয়েছে তাদের বক্তব্যে। নারীদের নোংরাভাবে উপস্থাপন করে তারা নিজেদের ব্যক্তিগত চিন্তা চেতনা ও রাজনৈতিক সংকীর্ণতা প্রকাশ করছে। এরা নারীর প্রতি এই অসম্মান নিয়ে রাষ্ট্র পরিচালনারও স্বপ্ন দেখে। বিবৃতির মধ্যে এই বিষয়গুলো আছে। মানে এই প্রতিবেদন প্রকাশের পরে কি একটু ধরেন যেটি বলছিল যে ইসলাম এবং নারীর অধিকার বিষয়টি একটু মুখোমুখি অবস্থায় চলে আসছে কিনা? না, এটা কখনোই না। ইসলাম এবং নারী, এটাকে আমাদের দেশে একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে এটাকে একটা কালচারাল ওয়ারের বিষয় হাজির করা হয় এবং ইসলাম বনাম নারী এরকম করা, এটা একদমই এরকম না বাস্তবতা। বরং আমাদের দেখা দরকার ইসলামের ভেতরে, ইসলামের কিন্তু একটা আপনার নারীদের দিক থেকে ইন্টারপ্রিটেশন সারা পৃথিবীতে আছে এবং সেগুলো পৃথিবীর প্রতিষ্ঠিত স্কলাররা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এগুলো খুব বেশি চর্চা হয় না এবং এখানে যারা আমাদের দেশে যারা নারীবাদী বা নারী অধিকার নিয়ে কাজ করেছেন তারাও দুর্ভাগ্যজনক কারণে এটাকে ওভারলুক করেছেন। মানে ইসলামের ভেতরে আসলে নারীর প্রশ্নে ইন্টারপ্রিটেশনগুলো যে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত জায়গা থেকে, বিভিন্ন বিখ্যাত ইউনিভার্সিটি থেকে যে সমস্ত গবেষণা হয়েছে সেদিকে তারা যান নাই। তারাও দেখাতে চেয়েছেন যে ইসলাম একটা এসেনশিয়াল একটা নারী বিরোধী ধর্ম। আসলে বাস্তবতা সেরকম না। তবে আমি একটা জিনিস অবশ্যই মনে করি, আমি মানে সবচেয়ে খারাপ রিপোর্টও যদি হয়ে থাকে নারী কমিশনের রিপোর্টটা, আমি ধরে নিলাম যে এটা সবচেয়ে খারাপ রিপোর্ট, তবু কোনো নারীকে হেয় করে কোনো কথা বলা যাবে না। অন্তত যারা বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করে
তারা পাবলিক সভায় কখনোই কোনোভাবেই উচিত হবে না এটা যে নারীদেরকে হেয় করে বা স্ল্যাং ব্যবহার করে তাদেরকে সম্বোধন করা, এটা উচিত হবে না। কারণ আমরা একটা কমিশনের বিরোধিতা আমরা করতে পারি, কমিশনের বিরোধিতা করা মানে তো নারী বিরোধিতা করা না। কমিশনের একটা স্পেসিফিক জিনিস নিয়ে আমার আপত্তি থাকতে পারে, পুরো রিপোর্টটা নিয়েও আমার আপত্তি থাকতে পারে, আমি পাল্টা বলবো যে এভাবে নারীর অধিকার আরও বেশি কার্যকরভাবে ন্যায্যতার সাথে বা ইনসাফের সাথে কায়েম হবে বলে আমি মনে করি। এগুলো আমার পজিশন হতে পারে, কিন্তু নারীকে আসলে হেয় প্রতিপন্ন যারা করছেন আমি মনে করি যে তারা ঠিক করছেন না। কারণ এটা একদিক থেকে এটা নৈতিক না, দ্বিতীয় দিক থেকে হচ্ছে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং তাদের বিভিন্ন সময়ে অন্যান্য অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে তারা বেশি রেজিলিয়েন্স দেখিয়ে এসেছে ঐতিহাসিকভাবে, এমনকি জুলাই গণঅভ্যুত্থানেও তাদের পজিশনগুলো আমরা দেখেছি। ফলে তাদেরকে অফেন্ড করে কোনো রাজনীতি এখানে করা উচিত হবে না এবং এটা টেকসই হবে না, এটা আমি মনে করি। আমরা মনে করি নারী কমিশন বাতিলের প্রশ্নে আমি একটু বলবো যে এই কমিশন তো ইতিমধ্যে একটা রিপোর্ট দিয়েছে। এখন রিপোর্ট দেওয়ার পরে আপনি এটা, আমি যেটা মনে করি আমাদের দল থেকে এখন আমরা এটা অফিসিয়ালি বলি নাই, কিন্তু হয়তো আমরা এরকম বলতে পারি যে রিভিউ কমিটি করা, এই কমিশনের বিভিন্ন ধরনের রিভিউ কমিটি করলেই হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে সবার আপত্তিগুলো নিয়ে ওখানে পর্যালোচনা হোক, তাতে তো অসুবিধা হবে না। জি, অনেক ধন্যবাদ। আনকাত হাসিনা, একটু জানতে চাই যে এই যে পুরো যে প্রতিবেদন, সেখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, যেটি 23 জন নারী অধিকার কর্মী বলছে যখনই নারীর অধিকার সামনে আসছে তখনই বিষয়টিকে তারা আসলে চক্রান্ত হিসেবে দেখছে, একটু এই জায়গাটাই। প্রথমে রিপোর্টের কিছু গুরুত্বপূর্ণ দিকও বলি। রিপোর্টে ডে কেয়ার সেন্টারের কথা বলা হয়েছে, তারপর ওয়ার্কিং উইমেনদের জন্য হোস্টেল স্থাপনের কথা বলা হয়েছে, তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন কমিটির কথা বলা হয়েছে, আর তারপর হচ্ছে ডিভোর্স এবং ম্যারেজকে ডিজিটালাইজেশনের কথা বলা হয়েছে, এবং স্কুল কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোতে সাইকোসোশ্যাল কাউন্সিলিং সার্ভিসের কথা বলা হয়েছে। আমি মনে করি এই যে বিষয়গুলো আমি মাত্র বললাম, এই বিষয়গুলোতে অনেক নারীদের ইস্যু অ্যাড্রেস করা হয়ে গিয়েছে, যেগুলোর জন্য আসলে অনেক নারীরা দিনের পর দিন ভুগছেন যে সমস্যাগুলোতে, এবং তারা এগুলোর সমাধান চান। তো আমার নারী সংস্কার কমিশন তো এই রিপোর্টের ভিতরে তো এই বিষয়গুলো তুলে এনেছেন। তো এই পুরো রিপোর্টটি যদি বাতিল হয়ে যায়, নারীদের অধিকারমূলক অনেক কিছু তো বাতিল হয়ে যাচ্ছে একই সাথে। তো তারা তো একটা রিসার্চ বা একটি কাজের মাধ্যমে এই বিষয়গুলো উঠিয়ে এনেছেন সমাজ থেকে। আর ম্যারিটাল রেপের কথা যদি আমি একটু বলি, আসলে এটা গবেষণার বিষয়। কারণ মেডিকেল সেন্টার গুলা বা ক্লিনিক গুলাতে যদি আমরা দেখি যে নারীরা কি পরিমাণ বিভৎসতার শিকার হয় কোন সময়ে, এবং তার নিজের স্বামীর কাছ থেকে, সেটা আসলে কিভাবে পেনালাইজড হবে, কি শাস্তি হবে, সেটি কিভাবে ধর্ষণ হিসেবে গণ্য হবে, এটা গবেষণার বিষয়। তবে ম্যারিটাল রেপ যে পৃথিবীতে হয় না, বাংলাদেশে কখনো হয়নি, একটি অবাস্তব ঘটনা, এটা কিন্তু না, এটি হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে, নারীরা এর শিকার হচ্ছেন। তো আমি আরেকটা বিষয় ছোট্ট করে বলি যে আমাদের সংসদে 600 আসনের মধ্যে নারীদের জন্য 300 আসন রিজার্ভ করার কথা বলা হয়েছে। কারণ আমার হিস্ট্রি বা আমার সোশ্যাল রিয়েলিটিতে যদি আমি তাকাই, যে আমার এই রিজার্ভেশনের যে প্রসেস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিংবা আমার আত্মীয়তার সম্পর্ক, আমি চাটুকারিতা করেছি কিংবা আমার খুব ভালো সম্পর্ক, তাই আমি রিজার্ভেশন পেয়ে আমি এমপি হয়ে গিয়েছি। তো এই এমপিরা আসলে নারী অধিকার নিয়ে কোনো কাজ করেন কিনা, নারী অধিকার নিয়ে কোনো কথা বলেন কিনা, কিংবা নারীদের প্রোগ্রেস নিয়ে কাজ করার মতো। অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার, একেবারে বক্তব্য পরিষ্কার। আমরা নিশ্চয়ই একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে ফয়েজ আহমেদ আপনার কাছে আসছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবারও গণতন্ত্রে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত গণতন্ত্র। আমরা কথা বলছিলাম নারী বিষয়ক সংস্কার, এই নারীর মুক্তি কেনা বিষয় নিয়ে। ফয়েজ আহমেদ, বিরতির আগে আলোচনা করছিলাম যে ধরেন ইসলামী শরিয়া একই সঙ্গে নারীর অধিকার, এবং এখন যে বাস্তবতা নারীরা একভাবে দেখছে, একই সঙ্গে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আজকে যে সমাবেশ হয়েছে সেখানে মেসেজ দেওয়া হয়েছে খুব স্ট্রংলি যে এই সংস্কার কমিশনকে আসলে বাতিল করতে হবে, একই সঙ্গে 4 দফা দাবি দিয়ে সরকারকে চাপে রাখতে চাই হেফাজত, এরকম শিরোনাম গণমাধ্যমে দেখছি। সরকার আসলে এই বিষয়টি অ্যাড্রেস করার জন্য কি ভাবছে? জি দেখুন, সরকার কিন্তু শুধু নারী বিষয়ক সংস্কার কমিশন নয়, সবগুলি সংস্কার কমিশনের বিষয়ে কমিশন রিপোর্ট পরবর্তী যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটাকে অ্যাড্রেস করার জন্য একটা পার্মানেন্ট সলিউশনের জায়গা তৈরি করে রেখেছে আগে। জাতীয় ঐক্যমত্য কমিশনে সেগুলি নিয়ে আলাপ আলোচনা হবে, আলোচনার সুযোগ আছে। সুতরাং আমি জানি না হেফাজত ইসলামী কি বলেছে কিনা সরকারকে চাপে রাখার জন্য, বা আপনি আলোচনার প্রেক্ষিতে বলেছেন কিনা। গণমাধ্যমে তো না লাইনটা বললাম, ধরেন এরকম একটা সরকারের চাপের সেখানে একটা বড় ইস্যু হচ্ছে নারী সংস্কার কমিশনের সরকারের এখানে ওইভাবে সরকারের চাপের আসলে কিছু নেই। আবার আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, এই সরকার
চাপ জিনিসটাকে পছন্দ করে। কেন পছন্দ করে? দেখুন, এই সরকার যারা পরিচালনা করছেন তারা কিন্তু একাধিকবার বলেছেন যে আমরা কেউই আসলে এই কাজের লোক না, আমরা কেউ রাজনীতির লোক না, দেশ চালাবে রাজনৈতিক লোকজন। তো আমাদের কাজে অনেক ভুল ত্রুটি হবে। আমাদের কাজ করতে গেলে যদি আপনাদের এই আলোচনা সমালোচনা এবং চাপটা যদি প্রতিনিয়ত না থাকে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই চাপটাকে সরকার সবসময় ইতিবাচকভাবেই নেয়, সেটা আমি আইডিয়ালি বললাম। আর এই পার্টিকুলার ইস্যুতে আপনি যদি চাপ বলেন, চাপ, যদি আপনি বলেন তাদের কনসার্ন, আমি যদি একটুকু বলি যে হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত রেডিমেড আমাদের যে জিনিস আছে সেটা হচ্ছে জাতীয় মত ঐক্য কমিশন, সেখানে কারো উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এর বাইরেও যদি পলিটিক্যাল কোনো পার্টির, হেফাজত ইসলাম তো এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি না, তারা একটা সংগঠন, সে হেফাজত ইসলামও যদি মনে করে যে তাদের সুনির্দিষ্ট কোনো পরামর্শ বা সুনির্দিষ্ট কোনো সলিউশনের উপায় আছে, যেমন সারওয়ার বললেন যে এনসিপি থেকে হয়তো তারা এক ধরনের প্রস্তাব করবেন যে এটা নিয়ে একটা রিভিউ কমিটি করার জন্য, সুনির্দিষ্ট যদি যে কোনো পলিটিক্যাল পার্টির বা যে কোনো সামাজিক ধর্মীয় সংগঠন বা যাই হোক, যদি কোনো সলিউশনের জন্য, যদি কোনো রিভিউর জন্য আবেদন আসে, সেই আবেদন যথাযথ প্রক্রিয়ায় সেটা দেখা হবে। কমিশন বাতিল কি সমাধান মনে করেন? কমিশন বাতিলের বিষয়টা আসলে যে বলছেন, মানে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার মধ্যে দিয়ে কমিশনের কার্যকারিতা আসলে একরকম শেষ। এই কমিশন তো সুনির্দিষ্টভাবে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে কমিশনটা গঠন করা হয়েছে, সে এই ধরনের একটা প্রতিবেদন তৈরি করবে, কিছু সুপারিশ সরকারের কাছে দিবে, সরকার সেই সুপারিশগুলি জাতীয় ঐক্যমত্য কমিশনে দিবে, পলিটিক্যাল পার্টি সহ যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলোচনা করে মত আপনি বলছেন যে রিপোর্ট নিয়ে আলোচনা, সুতরাং রিপোর্ট নিয়ে তো এটা ভেরি মাচ, এটা তো আমরা শুরু থেকেই বলছি, শুধু এটা না, সব প্রতিবেদন নিয়ে, ধরেন শ্রম বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হইতে পারে, এই আলোচনাগুলি হতেই হবে। মাওলানা আলী কাসেমি, আমি একটু জানতে চাই যে আপনারা কি পুরো রিপোর্টই বাতিল যাচ্ছেন, না কমিশন, সংস্কার কমিশন বাতিল হলে আপনারা খুশি? আসলে ব্যাপারটা হলো কি যে হেফাজতে ইসলামের আজকের যে সমাবেশ হয়েছে, জি, সেই সমাবেশের মধ্যে আমাদের বক্তব্যটা এরকমই ছিল যে কমিশন বাতিল। কমিশন বাতিল মানে রিপোর্টটা বাতিল? ব্যাপার হলো কমিশন তো একটা হলো কমিশন বাতিল, এই শব্দ এটা যাই হোক, আর এই যে না, সেটার একটু ক্লারিফিকেশন যেটা বললেন যে তারা কমিশন তৈরি করে দেওয়ার পরে তারা এমনি তাদের কার্যকারিতা শেষ, কার্যকারিতা শেষ। এখন বাতিল বলতে তারা যে সুপারিশ করছে, উদ্দেশ্য হলো, সবকিছুর উদ্দেশ্য হলো যে তাদের এই সুপারিশকে, যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক, ধর্মের সাথে সাংঘর্ষিক, এবং যেগুলা ধর্মের সাথে না, মানুষের নারীর মর্যাদার সাথেও যেটা মানান বেমানান ইত্যাদি অনেক ব্যাপার যেগুলো আছে, সেগুলা যদি শেষ হয়ে যায়, বাতিল হওয়ার অর্থ হইল যে দুই একটা ভালো কথা যেটা বলছে, আপনি আমার সাথে একমত আছেন, ওনার সাথে আমিও একমত আছি, এইটি তো আর বাতিল হয় না, মানে বিতর্কিত জিনিসগুলো যাতে বাস্তবায়িত না হয়। কিন্তু কথা হইলো, মোদ্দা কথা এখানে কথা হলো যে সবটাই ফেলে দাও, তাই না? যখন মানুষের এরকম একটা অবস্থা হয় যে ভালোটাও তখন আর ভালো থাকে না। তবে এটা ঠিক, ভালো তো আমরা চাই, কারণ নারীদের অধিকার, তাদের কল্যাণ, এটা আসলে ইসলামের থেকে বেশি কোনো ধর্ম বা কোনো ইজম এটা একটা প্ল্যাকার্ড দেখছিলাম এরকম বাতিল করার, এআই কিনা আমি জানি না, তারপর আপনি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এরকম যে ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, অবশ্যই পুরুষের, কিন্তু নারীরা কি বাইরে কাজ করবে না? মানে নারীরা যদি ধরেন সংসারের দায়িত্ব নিতে চায়, আয় করতে চায়, শরীয়ত ধর্ম কিন্তু তার উপরে দায়িত্ব দেয় নাই, কথা বুঝছেন? আমি বিয়ে করেছি, তার ভরণ পোষণ দেওয়া, তাকে থাকার বাসস্থান দেওয়া, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? এখন যদি আপনারা এর কমিশন করে চাপায়া নিতে চান যে নারীর উপরে দায়িত্ব, না দায়িত্ব না, ধরেন এখন ফ্রিলি নারীরা বাইরে কাজ করছে এবং কাজ করছে, সেটা হলো ভিন্ন কথা, সে তার কাজ করছে। এবং আমরা তো অনেক সময় বলি যে নারীরা যেখানে কাজ করে সেখানে তাদের নিরাপত্তা থাকা চাই, এটা তো আমরাই তো বলি। এবং আপনারা জানেন যে নারীদেরকে ইসলামই তো সবচেয়ে বেশি সম্মানিত করছে, অন্য ধর্মের মধ্যে এটা সম্মান, নারীদের বাইরের কাজে তো কোনো বাধা নেই, তাই বলছি না, বাইরের কাজে বাধা থাকবে কেন? অনেক ধন্যবাদ, আমরা এখন শেষ পর্যায়ে, খুব সময় নেই। স্যার, এই সব মিলিয়ে যে বাস্তবতা তৈরি হলো, এটাতে এই জায়গায় মানে কনসার্নিং কিছু দেখছেন, মানে নারীর অধিকারের জায়গাটা খুব বেশি কিছু ক্ষুণ্ণ হচ্ছে না? আমি মনে করি যে নারীর অধিকার এর প্রশ্নে আর একটু আগাবে, এই যে প্রশ্নগুলো এসেছে আমাদের, তো যে একটা কথা যখন এজেন্ডায় আসে
তখন সেটার যদি কোনো লুপহোল থাকে সেটা আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের কাজ এবং সমাধান বাতলে দেওয়া। মানে আমরা আর বলতে পারবো না যে নারীরা সবাই মানে তাদের কোনো অধিকার থাকতে পারবে না, তারা ঘরে থাকবে। তারা আজকের যে বাস্তবতায় আমরা বাস করি আধুনিক দুনিয়া এবং বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, কাজ করার অধিকার যেগুলো অলরেডি এস্টাবলিশড, সেগুলো থেকে তো আপনি আমাকে আর পেছনে নিতে পারবেন না, কেউই পারবেন না এবং এটা কেউ চাচ্ছেও না। কিন্তু যেগুলো নিয়ে আপত্তি আছে, যেগুলো স্পর্শকাতর ব্যাপার, সেগুলো অ্যাড্রেস করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে মুখোমুখি কিংবা দ্বান্দ্বিক অবস্থানের কোনো দরকার নেই। মানে শুধু আলোচনা ডায়ালগ করেই অনেকগুলো জিনিস সমাধান করা সম্ভব। কিন্তু সেই ক্ষেত্রে মানে উভয় পক্ষকে বা বিবদমান পক্ষগুলোকে মানে পরস্পরের পজিশন না মানলেও তাদের প্রতি সম্মানটা বজায় রাখা দরকার। এটুকু আমাদের নিশ্চিত করতে হবে। ভাষাটা যেন নির্মূলের না হয়, ভাষাটা যেন ভায়োলেন্ট না হয় কোনো দিক থেকে আমি বলছি, এবং অসম্মানজনক যেন না হয়। প্রত্যেককে সম্মান দিতে হবে এবং বলতে হবে ভাই আমি আপনার এই বিষয়ে একমত আছি, এই বিষয়ে আমি অপারগ, এই হলো আমার পজিশন। এবং তারপর আসলে স্টেটের জন্য স্টেট একটা সিদ্ধান্ত নেবে। ফয়সাল আহমেদ, এটি নিয়ে আর সামনে কোনো জটিলতা দেখছেন নাকি সমাধানের পথে যাবে একবারে? আমি যদি আপনাকে আসলে সরকারের একদম পজিশন, আমি হয়তো এত বড় আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, যেটা অপ্রত্যাশিত, কিন্তু আমরা এটা নিয়ে ইতিবাচকভাবে দেখছি। একটা প্রতিবেদন সরকার, কিছু মানুষ এত পরিশ্রম করেছে, সেটা নিয়ে পাবলিক ডোমেইনে আলোচনা হওয়া খুব জরুরি। এগুলি হতে হবে। এই আলোচনা থেকেই আমরা কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস পাবো। জি, অনেক ধন্যবাদ। আমি একেবারে এক লাইন যদি বলেন। যদি এই প্রতিবেদন জমা দেওয়ার সময় মাননীয় প্রধান উপদেষ্টা তড়িঘড়ি তাড়াতাড়ি যথাসম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হবে, এই কথাটা বললে আমাদেরকে বেশি শঙ্কিত করেছে। জি, আমরা আশা করি যে নিশ্চয়ই সরকার যথোপযুক্ত কাজ করবেন। দর্শক, এই ছিল আজকে জনতন্ত্র গণতন্ত্র। দেখা নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।